মেঘালয় ও আসাম ট্যুরের এই পর্বে আমরা দেখে নেব আসামের উমানন্দ পাহাড় আর কামাখ্যা মায়ের মন্দির এবং গর্ভগৃহ। সেই গর্ভগৃহে প্রবেশের নিয়মকানুন আমরা জেনে নেব। তাহলে পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমার চ্যানেল কালুর ঝুলিতে। আমরা এবারে এসেছি পূজার ছুটিতে মেঘালয় এবং কামাখ্যা মা অর্থাৎ আসামের কামাখ্যা মায়ের দর্শন করার জন্য। সঙ্গে আছে আমার বেশ কিছু পরিচিত আমার নিজেদেরই আপনজন বন্ধুবান্ধব এবং তাদের পরিবার। আর আছে আমার সাথে আমার মা। এবারে আর বাবা আর আসেনি, যেহেতু বাবা কামাখ্যা মায়ের দর্শন এবং মেঘালয় ঘুরেছে, তাই আর বাবা কাজের চাপের জন্য বাবা আর আসতে পারেনি। তো আমরা সবার প্রথমে চলে এসেছিলাম গুয়াহাটি থেকে মেঘালয়ের শিলংয়ে আমরা উঠেছিলাম প্রমোদিনী গেস্ট হাউস, যেটা হলো কিনা পোলো বাজারের খুব কাছে। পুলিশ বাজার থেকে 5-7 মিনিটের হাঁটা পথে এই প্রমোদিনী গেস্ট হাউস। এখানে আপনারা স্বল্প মূল্যে রুম ভাড়া পেয়ে যাবেন। যদিও এটা আমাদের অনেকটা কন্ট্রাক্ট ট্যুর ছিল, তাই আমাদের এই রুম ভাড়া নিয়ে খুব একটা চিন্তা করতে হয়নি। সেসব তো পরের কথা, এবার আসি মূল বিষয়ে। আমাদের বাস মোটামুটি সকাল সকাল ছেড়ে দিয়েছে শিলং থেকে, কারণ আমরা এবার চলে যাব আসামে। তো এই যাত্রাপথ প্রায় সময় লাগে 3 থেকে 3.5 ঘন্টা। তো যাত্রাপথে আমরা পুনরায় দেখে নেব কিভাবে শিলং থেকে মেঘালয়ের যাত্রাপথের কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য বা বর্ণনা। সবার প্রথমে আমাদের গাড়ি ছুটে চলেছে মেঘালয় মালভূমির খাসি পাহাড়ের মধ্য দিয়ে, এবং দেখুন প্রচুর পরিমাণে পর্যটক তখনও কিন্তু শিলংয়ে আসার জন্য তারা গাড়ি নিয়ে এগিয়ে আসছে। তো আসার পথে আমরা দেখলাম সেই বিখ্যাত উমিয়াম লেক। উমিয়াম শব্দের অর্থ হলো চোখের জলের তৈরি লেক। গল্পে আছে আসাম থেকে মেঘালয়ে আসার পথে 2 বোনের মধ্যে এক বোন হারিয়ে গেলে অন্য বোনের চোখের জলে এই লেক বা জলাশয়ের সৃষ্টি হয়েছে। যদিও বৈজ্ঞানিক মতে বা ভূগোলবিদদের মতে এটা হলো একটি কৃত্রিম জলাশয়, এবং এটা মেঘালয়ের জলবিদ্যুৎ উৎপাদনের জন্য এই লেকের জলকে ব্যবহার করা হয়। এই লেকের পাশ দিয়ে আসার সময় আপনারা দেখবেন প্রচুর গাছগাছালিতে ভরা এই লেকের চারপাশ, যা আপনার প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলবে। এই লেকটা যথেষ্টই বড়। অনেকক্ষণ ধরে এই লেকের পাশ দিয়ে আপনারা গাড়ি নিয়ে আসবেন, তারপর আপনারা সোজা চলে আসবেন গুয়াহাটির কামাখ্যা মায়ের মন্দিরের খুব কাছে যে কোনো একটা হোটেলে। আমরা চলে এসেছিলাম ওম রেসিডেন্সি বলে এই হোটেলটায়। এই হোটেলটা কামাখ্যা মায়ের মূল মন্দির থেকে 5 থেকে 7 মিনিটের হাঁটা পথে পড়বে। এটা হলো কিনা কামাখ্যা উচ্চতর হাই স্কুলের ঠিক পাশেই এই হোটেল। এখানে পার হেড 1000 টাকার বিনিময়ে থাকা এবং সকালে ব্রেকফাস্ট এবং রাতের ডিনার ফ্রি। আনলিমিটেড বুফে সিস্টেমে সব কিছু ফ্রি, সেগুলো আমরা দেখে নেব। তো এখন আমরা হোটেলে চেক ইন করে কিছুটা ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছি ব্রহ্মপুত্রের উপরে একটা চর। সেই চরে হচ্ছে উমানন্দ পাহাড়। সেই উমানন্দ পাহাড়ে বাবা উমানন্দের দর্শনে। এটা একটা সুন্দর জার্নি। আপনারা যারা অবশ্যই কামাখ্যা মায়ের দর্শনে আসবেন, অবশ্যই উমানন্দ দর্শন করাটাও কিন্তু খুবই জরুরি বা দরকার বলে আমার মনে হয়। তো সবার প্রথমে গাড়ি চলে এসেছে উমানন্দে যাওয়ার জন্য লোকাল নদীর চরে। এখানে সরকারি এবং বেসরকারি দুটোই জেটি ঘাট আছে। তো আমরা বেসরকারি জেটি ঘাট থেকে 50 টাকা পার হেড টিকিটের বিনিময়ে আমরা যাব উমানন্দ পাহাড়ে।
এমন ধরনের ছোট ছোট নৌকা বোট বা ইঞ্জিন বোটে করে, যাকে আমরা গ্রাম বাংলায় ভুটভুটিও বলে থাকি, সেরকম ধরনের ভুটভুটি করে আমরা সোজা চলে যাব ব্রহ্মপুত্রের উপর জেগে থাকা একটা ছোট্ট দ্বীপ, যেটা হলো উমানন্দ পাহাড়। সেই উমানন্দ পাহাড় এবং যাওয়ার সময় দেখতে পাবো যে ব্রহ্মপুত্রের জলের আবর্ত কীভাবে জল ঘুরে ঘুরে পাক খেয়ে যাচ্ছে, যেটা যথেষ্ট পরিমাণে একটু ভয়ের বিষয়। তো সবার প্রথমে যাত্রীগণে যারা আগে আসবে তারা এই বোটের ভিতরে প্রবেশ করার জন্য এবং বসার জন্য সবাইকে ভিতরে যেতে বলছে। তো আমরা সবাই ভিতরে বসে পড়েছি। তারপরে যারা যে সমস্ত তীর্থযাত্রীরা এলো তারা সবাই বোটের উপরে বসে এই উমানন্দ পাহাড়ের দিকে আমরা রওনা দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন উমানন্দ পাহাড়ের চারিপাশেই কিন্তু ব্রহ্মপুত্রের জল, মাঝখানে একটা ছোট্ট একটা দ্বীপ। এবং আরও দেখতে পাচ্ছি যে হয়তো কিছুদিন পরে এই উমানন্দ পাহাড়ের মাথার উপর যে রোপওয়ের একটা টাওয়ার বসেছে, সেই রোপওয়ের টাওয়ার দিয়ে হয়তো নদীর এপাশ থেকে ওপাশে খুব শীঘ্রই রোপওয়ে চলাচল করা শুরু করবে। 10-15 মিনিটের একটা নৌকা বা বোটিং রাইডের পর আমরা এসে পৌঁছেছি একদম উমানন্দ পাহাড়ে এবং সেখান থেকে আমরা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরের পাহাড়ের দিকে উঠে চলেছি। এটা একটা সম্পূর্ণ অন্য রকমের অভিজ্ঞতা, কারণ এটা একটা ছোট্ট একটা দ্বীপ এবং যথেষ্ট উঁচু একটা বড় পাথরের উপরে এই দ্বীপটা রয়েছে। এবং এখানে শুধু মন্দির ছাড়া সেইভাবে কোনো ঘর বাড়ি দোকান পাঠশালা কিছুই নেই। দিনের আলো যতক্ষণ আছে ততক্ষণই মন্দিরের পাশে লোকজনের সমাগম আছে। দিনের আলো ফুরিয়ে গেলেই কিন্তু মন্দিরের সাথে সাথে লোকজনের আনাগোনাও কিন্তু কমে যায়। হয়তো বা এখানে থেকে যায় এই মন্দিরের কিছু পুরোহিত, আর কিন্তু কেউ থাকে বলে আমার মনে হয় না। তো আমরা মন্দিরের গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম। তবে গর্ভগৃহের মধ্যে মোবাইল ফোন সম্পূর্ণরূপে নিষিদ্ধ, তাই আর ভিতরে ভিডিও করা হয়নি। এটা মোটামুটি বাইরের মন্দির। ডান দিকে যে মন্দিরটা দেখাচ্ছে এটা হচ্ছে গণেশ মন্দির, আর বাবা উমানন্দ ভিতরে আছে। আপনারা আসলে অবশ্যই ভিতরে প্রবেশ করুন। এখানেও কামাখ্যা মায়ের মতন অনেকটা নিচে গর্ভগৃহে উমানন্দকে দর্শন করতে। তো উমানন্দের দর্শন পূজা পাঠ করে আমরা এখন ফিরে চলেছি আবার আমাদের হোটেলের দিকে। তখন সূর্যাস্ত হয়ে গিয়েছে, সন্ধ্যা নেমে এসেছে এবং চারিদিকটায় গোধূলির আলো ঠিকরে পড়েছে। হয়তো ক্যামেরাতে সেভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু বেশ সুন্দর পরিবেশটা লাগছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আর এইবারে কিন্তু আমরা ঠিক করেছি আমরা কিন্তু ওপরে বসে ছাদে বসেই আমরা কিন্তু এই জার্নিটা করব। তাই আমরা ওপরে বসলাম, বসে ফিরে এলাম। ফিরে এসে আমরা হোটেলে না ঢুকে আমরা একটুখানি কামাখ্যা মায়ের মন্দিরের দিকে হাঁটতে শুরু করলাম। মন্দির দর্শনটা করে আসতে চাই, কারণ আমাদের কাছে মায়ের মন্দির এখন পূজা দেওয়া হয়নি। দুপুরে আমরা খোঁজ নিয়ে জানতে পারলাম দুপুরের স্লটেও পূজা দিতে গেলে অনেকটা আগেই লাইন দিতে হয়, তাই আমরা দুপুরের টিকিট পাইনি। কারণ এখানে একটা টিকিট সিস্টেম আছে, জেনারেল লাইনে আপনি টিকিট কেটে তবেই আপনারা পড়ছি দেখেই ভিতরে মায়ের গর্ভগৃহের মধ্যে ঢুকতে পারবেন। তবে টিকিট না থাকলেও আপনি কিন্তু মন্দিরের চারপাশ বা পরিসরে কিন্তু ঘুরতে পারেন, মায়ের বাইরের দেওয়ালগুলো দর্শন করতে পারেন, বা যেখানে আরতি স্থল বা আর সব জায়গায় কিন্তু সবাই অ্যালাউ আছে। কিন্তু গর্ভগৃহে ঢুকতে গেলে আপনাকে অবশ্যই জেনারেল লাইন, অনলাইন টিকিট বা স্পেশাল কাউন্টারের টিকিট আছে 500 টাকার বিনিময়, সেটাও কিন্তু আপনাকে অবশ্যই অনেক ভোরবেলা ভোর 4টে বা 5টার সময় এসে কিন্তু লাইন দিতে হবে। তবে সেই স্পেশাল লাইনটা ভোরের বেলা ভোর 4টের সময় এসে মন্দিরের গেট দিয়ে ঢুকেই স্পেশাল টিকিটের কাউন্টার আছে, সেখানে এসে লাইন দিলে আপনি পাবেন। আর জেনারেল টিকিটের জন্য অবশ্যই আপনাকে ভোর 4টের আগে, অর্থাৎ যে যত আগে আসতে পারবে তত আগে এসে জেনারেল কুইয়ের যে লাইন আছে সেই জেনারেল কুইয়ের লাইনে দাঁড়িয়ে পড়বে এবং বিনা পয়সার টিকিট নিয়ে আপনি ভিতরে ঢুকে যান। তো এখন মন্দিরে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হচ্ছিল। আমরা বাইরে থেকে মায়ের মন্দিরের চারপাশটা দর্শন করলাম।
খুব সুন্দর লাগছিল। প্রচুর ভক্তগণ এসছেন যারা মন্দিরে মাকে প্রণাম করতে এসছেন। জায়গায় জায়গায় মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে সবাই ছবি, ফটো, ভিডিওগ্রাফি করছে। এই পরিবেশটা দেখে বেশ ভালোই লাগছিল সন্ধ্যাবেলায় মায়ের কাছে এসে, কারণ আমাদের ছিল আজকেরই আসামের শেষ রাত্রি। কালকেরই দুপুরেই আমাদের ট্রেন ছিল, তাই সন্ধ্যাবেলা তো আর পাবো না, তাই নিজেরাই ঠিক করলাম যে সন্ধ্যার সময় মায়ের মন্দিরের কাছে একটু দর্শন করি। তাই আমরা সবাই মিলে মন্দির দর্শন করে আমরা ফিরে আসবো আমাদের হোটেলে। এই হলো মায়ের মন্দিরের বাইরের দেওয়ালে পঞ্চমুখী দুর্গা এবং পঞ্চমুখী শিবের মূর্তি, যেগুলো একসময়ে খোলা থাকতো, যেখানে ভক্তগণ এই সমস্ত মূর্তিগুলোতে সিঁদুর মাখিয়ে দিত, তেল মাখিয়ে দিত। তো সেগুলো যাতে নষ্ট হয়ে যাচ্ছিল, তো সেগুলোকে বন্ধ করার জন্য মূর্তিগুলোকে কাঁচ দিয়ে পুরোপুরি ঢেকে দিয়েছে। আর এই ভিতরের এই যে লাল রঙের যে সাইডগুলো দেখতে, এখানে হচ্ছে লাইন পড়ে সকালে এবং বিকেলে, পুরোটাই এসি, ঠান্ডা আছে ভিতরে, গরমের সময় কোনো কষ্ট হবে না। আর এই হলো আরতি স্থল বা প্রদীপ বা ধূপ জ্বালানোর স্থল। এখানে ভক্তগণ নিজেরাই মাকে আরতি করতে পারেন, ধূপ দিতে পারেন। আর এই জায়গাটা হলো নারকেল ফাটানোর জায়গা, অর্থাৎ পূজা দেওয়া নারকেলগুলো আপনি এখানে ফাটিয়ে সেই জলটা এই কাপড়ে এবং ভিতরের মায়ের চরণের দিকে ছুঁড়ে দিয়ে আপনি বেরিয়ে আসতে পারেন। এই দেখুন, সন্ধ্যাবেলায় যারা টিকিট কাটতে পেরেছিল তারা ভিতরে এখনও পূজা দিচ্ছে, কিন্তু আমরা যেহেতু বিকেলের স্লটে বা সন্ধ্যাবেলা স্লটের টিকিট পাইনি, তাই আমরা ফিরে এসেছি। আর তারপর দেখলাম মন্দিরের চাতালে বা সিঁড়ির মধ্যে প্রচুর ভক্তগণ বসে মায়ের নামগান, তপ, জপ করছে, কারণ কামাখ্যা মা কিন্তু সিদ্ধপীঠ হিসেবেও বিখ্যাত। এখানে বিভিন্ন সাধু সন্ন্যাসীরা তন্ত্রমন্ত্রের সিদ্ধি লাভ করে থাকেন, তো সেইগুলো তারা করে যাচ্ছেন, মায়ের চণ্ডী পাঠ করছেন। এই সমস্ত কিছু দেখলাম, দেখে আমরা ক্রমশ আবার পুনরায় হোটেলের দিকে ফিরে আসবো বলে ঠিক করেছি। তখন আবার একজন বলল মায়ের কি পুকুর আছে, মায়ের যে পুকুরে স্নান করানো হয় সেই পুকুরটাও দর্শন করে আসলে ভালো হয়। তো আমরা আবার সেই মায়ের স্নানের পুকুরকে দর্শন করার জন্য আমরা আবার নিচের দিকে নামলাম। সিঁড়ি দিয়ে আস্তে আস্তে আমরা নেমে চললাম মায়ের পুকুরের জলে নিজের মস্তকে ধারণ করার জন্য। এবং এখানে নামার পরে দেখলাম যে মায়ের পুকুরের জল বেশ দুটো পাটে ভাগ করা আছে। মাঝখানে একটা পাঁচিল দেওয়া আছে, ওই পাশের একটা পুকুর আছে আর এই পাশে একটা পুকুর আছে। সেই পুকুরে সবাই হাত মুখ ধুলো এবং হচ্ছে কি না সেই জল মস্তকে ধারণ করলো। তারপর দেখলাম যে মায়ের পুকুরের পাশেই রয়েছে গণেশের 3টে সুন্দর সুন্দর মূর্তি। পুকুরের পাড়েই গণেশজির অনেকগুলো মূর্তি আছে, সেটা আমরা দর্শন করলাম, করে এবার আমরা ওপরের দিকে উঠে এলাম। বাবা গণেশ শিলা। এবার আমি দেখিয়ে দেবো আমরা কামাখ্যা মন্দিরের কাছে যে ওম রেসিডেন্সিতে আছি তার হোটেলের রুমটা। এখানে সমস্ত রুমগুলোই হচ্ছে কি না এসি রুম, এবং এদের ব্রেকফাস্ট এবং ডিনারটা হচ্ছে ইনক্লুডেড। চেক আউট টাইম 12টা, এবং এটা হচ্ছে 4 বেডের রুম। আরামসে 4 বেডে প্রচুর মাস থাকতে পারে। এবার তারিখ সম্ভবত 3000 টাকা নিয়েছে। আমি ছবি তুলে পরে এদের আপনাদের দেখিয়ে দেবো, আমি ব্যাক করে ভিতরটা দেখিয়ে দেবো। এখানে সুন্দর মিরর আছে, সুন্দর কাজ করা একটা ওয়াল, ফার্নিশ ওয়াল, 2টো ওয়াল ব্র্যাকেট ফ্যান আছে, এসি চলছে, টিভিও আছে, কিন্তু টিভি আমাদের চলছে না তাই ফোন করতে হচ্ছে। যথেষ্ট স্পেসিয়াস একটা বেডরুম আছে, বেডরুমে সোফা আছে, টেবিল আছে, এবং এখানে সন্ধ্যা 8টা থেকে রাত 11টা পর্যন্ত ডিনারের জন্য আপনাকে যেতে হবে 5th ফ্লোরে, এবং আপনার রুম নাম্বার বলে আপনার পরিবারের মেম্বার কতজন আছে সেই কটা কুপন নিয়ে আপনি বুফে সিস্টেমে খাবার দাবার খাবেন। আর ব্রেকফাস্ট হচ্ছে কিনা সকাল 10টা থেকে 12টা পর্যন্ত দেয়, তো সেই হিসাবে আপনাকে সেইভাবে খেতে হবে।
বুফে সিস্টেমে খাওয়া দাওয়া। এখানে হাত ধুতে গেছি, হাত ধুতে অনেক কিছু আইটেম আছে, যা খুশি খান, কোনো অসুবিধা নেই। এখানে বলে রাখি, আমরা মায়ের মন্দিরের গর্ভগৃহে ঢোকার জন্য যে অনলাইনে টিকিট দেয় নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে, সেই টিকিট আমরা কাটতে পারিনি। তাই আমরা স্পেশাল টিকিট বা জেনারেল লাইন দিয়ে যদি মায়ের গর্ভগৃহে ঢোকা যায়, সেই জন্য আমরা ভোর 2টোর সময় ঘড়িতে আমরা অ্যালার্ম দিয়ে রেখেছিলাম এবং সেই মতো উঠে আমরা স্নান সেরে একদম নতুন ধোয়া কাপড় পরে আমরা জেনারেল লাইনে লাইন দেওয়ার জন্য সবাই চলে এসেছি। বাড়ি থেকে আনা সঙ্গে একটা প্লাস্টিক, সেটা বিছিয়ে আমরা সেখানেই বাচ্চাদের ঘুমিয়ে পড়েছে বা আমরা বসে পড়লাম, কারণ ভোর 4টের সময় জেনারেল লাইনে গেট খুলবে এবং তারপরে আমরা সবাই লাইন দিয়ে ভিতরে ঢুকে একের পর এক জেনারেল লাইনে যে টিকিট পাওয়া যায় সেটা আমরা দেখব। যেহেতু নির্দিষ্ট সংখ্যারই ভক্তগণ মন্দিরের গর্ভগৃহে ঢুকতে পারে, তাই একটুখানি চাপ ছিল। তো যাই হোক, আমরা ঠিকঠাক সময়ে মন্দিরের গর্ভগৃহে ঢোকার জন্য জেনারেল লাইনে ঢুকে পড়েছি। এখন 4টের বেশি হয়ে গিয়েছে, লাইন খুলে দিয়েছে, ছেড়ে দিয়েছে, তাই আমরা একের পর এক ভিতরে ঢুকে গিয়েছি। ঢুকেই দেখুন এখন সবের টিকিট হবে, প্রত্যেক ভক্তগণের নিজস্ব টিকিট হবে, তার ছবি দিয়ে ক্যামেরার সামনে নিজেকে দাঁড়িয়ে সেই ছবি নিয়ে আপনাকে যেতে হবে। তাই একজন পরিবারের একজন দাঁড়িয়ে অন্যজনের টিকিট নিতে পারবে না, আপনাকে নিজস্বভাবে আসতে হবে। ভিতরে বসারও জায়গা আছে, বয়স্ক থেকে বাচ্চা সবাই কিন্তু ক্রমিকভাবে সিরিয়ালে বসে পড়েছে। আবার যখন লাইনে একের পর এক টিকিট দেওয়া শুরু হবে তখনই আপনারা উঠব। তো এখন এই টিকিট দেওয়া শুরু হয়ে গেছে, সামনে ক্যামেরা দিয়ে টিকিট দিল, তারপরে আমরা লাইন দিয়ে আরও ওখান থেকে টিকিট নিয়ে আবার দৌড়ে এসে মন্দিরের যে জেনারেল লাইনে যে ভিতরে ঢোকার যে লাইন, সেখানেও আপনাকে লাইন দিতে হবে। হোটেল থেকে ভোর 2:30টার সময় বেরিয়ে আমরা সেই লাইন দিয়েছিলাম, জেনারেল লাইন দিয়ে আমরা 4টের সময় টিকিট পেয়েছি। তারপরে 7টার সময় গেট খুলে পূজা দিয়ে আমরা বেরিয়েছি প্রায় 7:45 নাগাদ। খুব সুন্দরভাবে দর্শন হয়েছে মায়ের গর্ভগৃহ। এখন এই বাইরে আমরা সবাই দাঁড়িয়ে আছি, ছবি তুলছি, ভিডিও করছি। এখানে নারকেল ফাটানো হচ্ছে এবং ধূপ প্রদীপ জ্বালানো হয় পূজা দিয়ে। এখানে একটা কথা বলে রাখি, অনেকেই মায়ের এই গর্ভগৃহের জল বাড়িতে নিয়ে আসতে চান পরিবারের আরও বাকি সদস্যদের মাথায় ছোঁয়ানোর জন্য। সেক্ষেত্রে বলে রাখি, বাড়ি থেকে কোনো একটা পাত্র নিয়ে যাবেন, যে পাত্রে যখনই আপনি সুযোগ পাবেন মাকে গর্ভগৃহের জল স্পর্শ করা, সেই মুহূর্তেই কিন্তু আপনাকে সেই জলটা ভরে নিতে হবে সেই পাত্রে। তা নাহলে একবার আপনি ওখান থেকে উঠে বেরিয়ে এলে আর কিন্তু দ্বিতীয়বার আপনার সেই জল স্পর্শ করতে দেবে না। তাই প্লাস্টিকের ব্যবহার সম্পূর্ণ বন্ধ করে অন্য কোনো পাত্রে আপনি সেই জল নিয়ে পরে সে প্লাস্টিকের পাত্রে ভরে নিয়ে আপনি চলে আসুন বাড়িতে।
লোকমুখে শোনা যে কামাখ্যা মায়ের মন্দিরে পাঁঠা এবং মোষ বলি হয়। আমরা যখন মন্দিরের কাছে গেলাম তখন দেখলাম মন্দিরের যেখানে বলিঘর, সেই বলিঘরের পাশে একটা মোষ বাঁধা আছে। তো অনেক ভক্তগণ আবার এই পশু বলি দেওয়াটা খুব একটা মানসিক শান্তির জায়গা বলে মনে করেন না। তারা হয়তো এখন আর চায় না কোনো তাদের সুখ শান্তির জন্য কোনো একটা অবলা জীবের বলি হোক। তাই তারা এখন কি করে, মায়ের কাছে হয়তো প্রার্থনা করে তাদের মনোকামনা পূর্ণ করার জন্য। তারপরে যখন সেই মনোকামনা পূর্ণ হয়ে যায় তারা হয়তো পাঁঠা আনার পর মাকে রক্ত দিয়ে আবার পাঁঠাটাকে ছেড়ে দেয়। তো এখানে প্রচুর এরকম পাঁঠা ঘুরে বেড়াচ্ছে মন্দিরের চারপাশে। আবার দেখলাম মায়ের মন্দিরে বলি দেওয়ার নিয়ম আছে, কিন্তু অনেকেই যারা আছেন যে বলি দিতে চান না, তো তাদের জন্য এই 500 টাকায় 2টো করে পায়রা দেবে, আপনি উড়িয়ে দিতে পারবেন। বেশ ভালো লাগবে, আপনারা যখনই আসবেন তখনই দেখবেন। এই দেখুন, এই মোষটাকে আনা হয়েছে, এটা হলো বলিঘর। সেই বলিঘরের পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি। এটা হলো জেনারেল লাইন, বলিঘর। এরকমভাবে সিঁড়ির ধাপে ভক্তগণরা বসে থাকে। এখানে বানরের বা উপদ্রব খুব আছে। প্রসাদ নিয়ে থাকা ভক্তগণদের প্রসাদ খাওয়ার জন্য বানররা ঝুড়ি থেকে কাড়াকাড়ি শুরু করে দেয়। তাই খুব সাবধানে আপনাকে প্রসাদের ডালা লুকিয়ে রাখতে হয়, কাপড়ের আঁচল দিয়ে বা অন্য কোনোভাবে লুকিয়ে রাখতে হয়, যাতে না তারা সেগুলো নিয়ে পালাতে পারে। সাধারণ ভক্তগণ যারা লাইন দেয় না তারা এই স্থান দিয়ে ভিতরে ঢুকে একটুখানি মায়ের বাইরের যে মূর্তি আছে সেখানে দর্শন করবে। এটা হচ্ছে মায়ের মন্দিরের ঘণ্টাগুলো চাইলে আপনি একটু বাজাতে পারেন। এবং এই অংশে সন্ধ্যাবেলা এখানে সন্ধ্যা আরতি হয়, প্রতিদিনই সন্ধ্যা আরতি হয় এবং মায়ের নামগান হয়। সেখানে আপনারা বসুন, বসে মায়ের নামগানে নিজেদেরকে অর্পণ করুন এবং মায়ের ভক্তিতে বিলীন হয়ে যান। তো একজন ভক্ত এসে মায়ের মন্দিরের এই ঘণ্টা বাজানোর চেষ্টা করছেন। তো খুব হালকাভাবে ঘণ্টাটা বাজছিল, হয়তো একটুখানি জোর দিয়ে প্রেশার দিয়ে বাজাতে হয়। এই দেখুন, এখানকার যে সমস্ত পাথরের মূর্তিগুলো আছে সেই মূর্তিগুলোতে ভক্তগণ সিঁদুর মাখিয়ে দিচ্ছে। একদিকে হয়তো ধর্মীয় আচারে হয়তো সিঁদুর মাখানোটা খুবই দরকার, কিন্তু আবার এই সমস্ত স্থাপত্য রীতিগুলো যেগুলো আমাদের ভারতের ঐতিহ্য, সেগুলো কিন্তু এই সমস্ত কেমিক্যাল লাগা সিঁদুরগুলোর জন্য কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে। তাই কিছু দেখলাম মূর্তিগুলো কাঁচ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, কারণ এগুলো বেলে পাথরের তৈরি মূর্তি, যা কেমিক্যালের রং পড়লে কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা মায়ের মন্দিরে দর্শন করে আবার হোটেলে ফিরে গিয়ে সেখান থেকে ব্যাগপত্র লাগেজ নিয়ে আমরা আবার চলে এসেছি গৌহাটি স্টেশনে, কারণ আজকে আমাদের দুপুরবেলা ট্রেন। আমরা ফিরছি সরাইঘাট এক্সপ্রেসে, যেটা ছিল দুপুর 12:30টার কাছাকাছি। তো আমরা সবাই ট্রেনে ওঠার জন্য রেডি এবং স্টেশনে নির্ধারিত সময় এসে দেখলাম যে ট্রেন দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে এবং আমরা আমাদের নির্ধারিত কোচের দিকে এখন লাগেজ নিয়ে এগিয়ে যাচ্ছি। তো আমার সাথে আছে আমার বোন, মঞ্জু বোন, ও আমার লাগেজটা টেনে নিয়ে যাচ্ছে, একসাথে 2টো লাগেজ টানছে। তাই আমি একটুখানি রিল্যাক্সে ভিডিও করতে করতে আগাচ্ছিলাম। প্রতি ট্যুরের মতন এই ট্যুরে যখন ফেরার ট্রেন ধরি তখন কিন্তু মনটা খারাপ হয়ে ওঠে, কারণ এতক্ষণ আমরা বেশ একটা সুন্দর সময় কাটাচ্ছিলাম, আবার সেই গতানুগতিক জীবনে বা কর্মজীবনে ফিরে আসতে হবে, তাই একটু মনটা খুব খারাপ। তো যাই হোক, ফিরতে তো হবে বাড়ি, কারণ নিজের বাড়ি ঘরই সবার কাছে স্বর্গ। তো সব কিছুর মধ্যেই আবার কিন্তু ফিরে আসব, আবার বেড়াতে যাব, আবার নতুন নতুন ভিডিও বানাবো। তাই ফেরাটা কিন্তু খুবই দরকার, ফিরে না এলে তো আবার যাওয়া যাবে না। তাই সবাই আমরা এখন ব্যস্ত হয়ে পড়েছি নির্ধারিত সিটে এবং নির্ধারিত কোচে প্রবেশ করার জন্য। তো সবাই মোটামুটি অমিতদার মিসেস বলুন বা পলাশদার মিসেস বলুন, বাচ্চা সবাই নিয়ে আমরা ট্রেনের নির্দিষ্ট কোচে উঠে পড়েছি। ট্রেনও নির্ধারিত সময়ে ছেড়ে দিয়েছে। আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের যদি এই ট্যুরের বা কামাখ্যা মায়ের মন্দিরে নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টসে লিখে পাঠান, আমি তার
যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। জয় মা কামাখ্যা, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, এই বলে আজকের এই ভিডিওটি আমি শেষ করছি। আমাদের ট্রেন একদম ভোরবেলা এসে পৌঁছেছে হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন থেকে নেমে আমরা এবারে বাড়ির দিকে রওনা দেব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন বলে আজকের এই ভিডিওটি আমি শেষ করলাম। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই পাশে থেকে এই ছোট্ট বোনটাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ।